নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিশ্ব রাজনীতিতে একের পর এক আগ্রাসন, যুদ্ধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনার মধ্যেও রাষ্ট্রসংঘের ভূমিকা আজ প্রশ্নের মুখে। নিন্দা, উদ্বেগ ও সতর্কবার্তার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ এই বিশ্ব সংস্থা কি ক্রমশ অসহায় হয়ে পড়ছে শক্তিধর রাষ্ট্রগুলির সামনে? তা নিয়ে উঠছে প্রশ্ন। সাম্প্রতিক আন্তর্জাতিক সংকটগুলো নতুন করে সামনে এনে দিয়েছে রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিকতা, ক্ষমতা ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গভীর অনিশ্চয়তা। বিশ্ব রাজনীতিতে একের পর এক সংঘাত, আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। সাম্প্রতিক ভেনেজুয়েলার সংকট থেকে শুরু করে ইউক্রেন, গাজা কিংবা সিরিয়ার মতো সংঘর্ষে মূলত উদ্বেগ প্রকাশ ও নিন্দা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থেকেছে রাষ্ট্রসংঘের প্রতিক্রিয়া। ফলে কূটনৈতিক মহলের একাংশের মতে ক্রমশ কার্যকারিতা হারিয়ে এক বিবৃতি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সার্বভৌম রাষ্ট্রগুলির অধিকার রক্ষা করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শক্তিধর দেশগুলির সামরিক বা রাজনৈতিক আগ্রাসনের ক্ষেত্রে কার্যত অসহায় রাষ্ট্রসংঘ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বহু ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কঠোর সিদ্ধান্ত গ্রহণে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রসংঘের দুর্বলতা সবচেয়ে বড় প্রমাণ হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরও শক্তিধর রাষ্ট্রগুলির বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর রাষ্ট্রসংঘ একে বিপজ্জনক নজির বলে মন্তব্য করলেও সেই মন্তব্যের কোনো প্রতিফলন দেখা যায়নি বাস্তবে। এতে প্রশ্নের মুখে পড়ছে আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতা। রাষ্ট্রসংঘের সনদের অনুচ্ছেদ 2-4 অনুযায়ী অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না কোনো রাষ্ট্র। কিন্তু একের পর এক ঘটনায় এই নিয়ম ভাঙা হলেও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। সমালোচকদের মতে এই পরিস্থিতিতে কেবল দুর্বল ও উন্নয়নশীল দেশগুলোর জন্যই কার্যকর হয়ে উঠছে আন্তর্জাতিক আইন। বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় প্রকট হচ্ছে রাষ্ট্রসংঘের কাঠামোগত সীমাবদ্ধতাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শক্তির ভারসাম্যের উপর গড়ে ওঠা নিরাপত্তা পরিষদের কাঠামো আজকের বহুমুখী শক্তি কেন্দ্রের বিশ্বে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এর ফলে সংঘাত নিরসনে সম্ভব হচ্ছে না দ্রুত ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করা। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল রাষ্ট্রসংঘের শক্তি রক্ষা মিশন ও মানবাধিকার সংস্থাগুলি মাঠ পর্যায়ে সক্রিয় থাকলেও বড় শক্তি রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের ভূমিকা সীমিত। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি বিশ্ব শান্তির রক্ষা কবচ হিসেবে কার্যকর রয়েছে রাষ্ট্রসংঘ? বিশেষজ্ঞদের মতে একাংশের মত, রাষ্ট্রসংঘ যদি এই সংকট থেকে বেরিয়ে আসতে চায় তবে নিরাপত্তা পরিষদ সংস্কার, ভেটো ক্ষমতার পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি। না হলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিকতা আরও কমবে এবং রাজনীতি শক্তির আইনে পরিচালিত হবে বিশ্ব। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার। কারণ রাষ্ট্রসংঘের দুর্বলতা শুধু একটি সংস্থার সংকট নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থায় স্থিতিশীলতার জন্যই এক গভীর সতর্কবার্তা হলো রাষ্ট্রসংঘের দুর্বলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত বিশ্ববন্ধু সেন ছিলেন একজন জননেতা যিনি কথা বলতেন মানুষের স্বার্থে। বুধবার এভাবেই বিধানসভার লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে স্মরণ করেন তাঁর সতীর্থরা। ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বুধবার আয়োজিত হয় এক স্মরণ সভা। বিধানসভার লবিতে আয়োজিত এই দিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার পরিষদীয় দলের নেতা রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। সংবিধানের মাধ্যমে যেমন আমরা পরিচালিত হই, তেমনি প্রকৃতির বিধান অনুযায়ী চলতে হয় গোটা ব্যবস্থাকে। প্রকৃতির বিধান অনুযায়ী চলে যেতে হয়েছে বিশ্ববন্ধু সেনকে বলে দিনের স্মরণ সভায় উল্লেখ করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিধান, এটাও একটা বিধানসভা, আমাদের মধ্যে একটা বিধান আছে। আমরা যারা মানব জাতি এবং আমরা যারা দেশ চালাই, দেশ পরিচালনা করি, আমাদের যে সংবিধান আমরা যে বানিয়েছি, আমাদের মাধ্যমে একটা বিধান, যে বিধানের মাধ্যমে আমরা সবাই, বিধানের দ্বারা আমরা সকলে পরিচালিত, তার বাইরে আমরা কেউই না। তার উপর কিন্তু আরেকটা বড় বিধান, যার নাম হচ্ছে প্রকৃতির বিধান।
এই প্রকৃতি বিধান বড়ই কঠিন, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো প্রকারের অপশন থাকে না। কেউ বলতেও পারে না প্রকৃতির বিধান কখন কার উপর সেটা প্রয়োগ করা হবে। একজন অধ্যক্ষ থেকেও সাধারণ মানুষের স্বার্থে কথা বলার মতো একজন জননেতা ছিলেন বিশ্ববন্ধু সেন। অধ্যক্ষ হিসেবেও দক্ষতার পরিচয় রেখেছেন তিনি বলে উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন সেদিন আমাকে মনে রেখেছে কথা। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করে নিল অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর প্রেজেন্ট নয় স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, আমার মনে হয়েছে যে অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ। মানুষের কথা বলতেন, এলাকার কথা বলতেন, এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা হবে। হ্যাঁ, স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা, বিষয়বস্তু গভীরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া, এটা তিনিও করেছেন, সমস্ত স্পিকারাই সেরকম করে থাকেন। তো এদিক থেকে আমার বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও স্পিকারকে তার আসনকে বলি আমরা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই। যাই হোক, আমি সেই দিকের থেকে বলছি না, কিন্তু আমি বলবো এই হাউসে তার সাথে 2008 থেকে 14 6 বছর এবং 2023 থেকে 25 এখানে 2.5 বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার অধ্যক্ষ আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। এটা আমাদের সকলের কাছে অনুকরণীয়, শ্রদ্ধা আমাদের হৃদয়ের মধ্যে কাছে থাকবে। একজন প্রখর রাজনীতিবিদের পাশাপাশি সম্পূর্ণ মানবিক গুণসম্পন্ন ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন বলেও এদিনের স্মৃতিচারণ সভায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা। তার এই দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একসাথে অফিস থেকে বেরিয়েছিলাম। কে জানতো যে সেদিনই আমরা একসাথে শেষ অফিস করছি। বিশ্ববন্ধু সেন শুধু প্রখর রাজনীতিবিদ ছিলেন না, তার বাইরেও তার একটা অন্তরাত্মা ছিল, যেখানে তিনি ছিলেন একটা সম্পূর্ণ মানবিক মানুষ। তার মধ্যে মানবিক গুণ এতটাই ছিল, যিনি অন্যের দুঃখে দুঃখিত হতেন, অন্যের আনন্দে তিনি আনন্দিত হতেন। এটা খুব কঠিন বিষয়। মানুষকে ভালোবাসা, মানুষের সমস্ত দোষ গুণকে ভুলে ক্ষমা করে তাকে কাছে টেনে নেওয়া, এটা অত্যন্ত কঠিন বিষয়, যেটা তার মধ্যে স্বভাবজাত ছিল। আমরা শুনতাম যে রাজনীতিবিদরা অনেক কঠিন হন, কঠিন পরিস্থিতি তাকে কঠিন করে তোলে, কিন্তু বিশ্ববন্ধু দাস ছিলেন সত্যি সকলের বন্ধু। যখনই তাকে বিধানসভার ব্যাপারে কোনো আলোচনা করেছি, আমাদের আপনাদের স্বার্থ সম্বলিত কোনো বিষয় তিনি কখনোই না করেননি। পার্লামেন্ট 4 বারের বিধায়ক বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর তিনি পালন করেন উপাধ্যক্ষের দায়িত্ব এবং 2023 সালের মার্চ মাস থেকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। 1953 সালের 23 মে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জন্মগ্রহণ করা বিশ্ববন্ধু সেন আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকে 1975 সালে অর্জন করেন স্নাতক ডিগ্রি। মস্তিষ্কে রক্তক্ষরণে 5 মাসের দীর্ঘ অসুস্থতার পর গত 26শে ডিসেম্বর সকালে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও বর্ষিয়ান বিধায়ক বিশ্ববন্ধু সেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল কুশ কুমার শর্মার বিরুদ্ধে জনসম্মুখে শৃঙ্খলা ভঙ্গ, মদ্যপ অবস্থায় হট্টগোল এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের হয়রানির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। ত্রিপুরা প্রবাসী দিবস চলাকালীন এই ঘটনার জেরে ক্ষুণ্ণ হয় রাজ্যের ভাবমূর্তি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপে শেষ পর্যন্ত পদত্যাগ করেন কুশ কুমার শর্মা। শেষ পর্যন্ত পদত্যাগ করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল কুশ কুমার শর্মা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরাসরি হস্তক্ষেপের পর পদত্যাগ পত্র জমা দেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কলঙ্কিত চেয়ারম্যান কুশ কুমার শর্মা। গুরুতর শৃঙ্খলা ভঙ্গের ঘটনার জেরে নেওয়া হয় এই সিদ্ধান্ত। গত 28শে ডিসেম্বর রাতে শহরের একটি অভিজাত হোটেলে ত্রিপুরা প্রবাসী শীর্ষ সম্মেলনের পর মদ্যপ অবস্থায় জনসমক্ষে হট্টগোল সৃষ্টি এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের হয়রানির পাশাপাশি মন্ত্রী নিরাপত্তা রক্ষীর ওপর হাতও তুলেন কুশ কুমার শর্মা। ওই দিন রাত প্রায় 11টা নাগাদ সম্মেলন শেষে হোটেল ত্যাগ করার সময় তার ছেলেকে সঙ্গে নিয়ে হোটেলের প্রবেশ পথে নিজের গাড়ি পার করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর গাড়ির বহরের চলাচলে বাধা সৃষ্টি করেন কুশ কুমার শর্মা। মন্ত্রী নিরাপত্তা কর্মীরা বারবার অনুরোধ করলেও সরানো হয়নি গাড়িটি। এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। ওই সময় কর্নেল শর্মার ছেলে আত পোশাক পরা অবস্থায় ছিলেন এবং পর্যটন মন্ত্রী ও ত্রিপুরার জনগণকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার অনুরোধ জানানো হলে কর্নেল শর্মাও নিজে পর্যটন মন্ত্রীকে মৌখিকভাবে অপমান করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার সময় কর্নেল শর্মার স্ত্রী, কন্যা ও পুত্রবধূ কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকি দেন বলেও উঠেছে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। শেষ পর্যন্ত কর্নেল শর্মাকে আটক করা হয়। মেডিকেল পরীক্ষার পর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। ঘটনাটি সরকারি কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেওয়ার সঙ্গে যুক্ত এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে আন্তর্জাতিক মানের একটি সম্মেলন চলাকালীন এমন ঘটনার ফলে ত্রিপুরার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছে অনেকেই। শীর্ষ সম্মেলনে দেশ বিদেশের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘটনা রাজ্যের সুনাম নিয়ে উদ্বেগ বাড়িয়েছে নতুন করে। এই প্রেক্ষাপটে সাংবিধানিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক শৃঙ্খলার মর্যাদা রক্ষায় কর্নেল শর্মার পদত্যাগের বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের পদক্ষেপ শৃঙ্খলা, জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকারের বার্তা বহন করে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সার্বিক ঘটনায় টিপিএসসি চেয়ারম্যান কুশ কুমার ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গোটা রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ক্ষেত্রে একদিকে যেমন লুট করছে বিজেপি, তেমনি টিটিএডিসিতে লুট চালিয়েছে তেপ্রামথা। সরকারে একে অপরের সহযোগী হয়েও প্রকাশ্যে এই কোন্দলে লিপ্ত বিজেপি এবং তেপ্রামথা। অথচ এই ক্ষেত্রে দোষ দেওয়া হচ্ছে সিপিআইএমকে। বুধবার সংবাদ সম্মেলন করেই এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি এবং তেপ্রামথা উভয়ই সিপিএম এর রাজনৈতিক শত্রু বলে এদিন উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। Dozens of our leaders, including minister, MLA, ADC member, etc., they are martyred by the then all these extremist forces. And Honorable Chief Minister, who is in charge of the Home Minister, he is leveling the all allegations against us. Then he is saying that CPIM, they are conspiring by putting these two parties, Tipramotha and BJP, and some sort of environment creating to loggerhead them, fight each other. We want to grab the power from the back door. Why? We are fighting against them both.
Bharatiya Janata Party and Tripura Motha, because these two parties, one party looting all the resources of the state, that is in the non-NDC areas, and another party, Tripura Motha, they are looting the TTIDC. Both party are corrupt. Both party, all some sort of their elements. বিজ্ঞানকে পাঠ্য বইয়ের সীমাবদ্ধতা থেকে বের করে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে জেলা স্তরে শিশু বৈজ্ঞানিক প্রদর্শনীর মতো উদ্যোগ অনেকটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী মডেল ও গবেষণাধর্মী প্রজেক্টে উঠে আসে পরিবেশ, শক্তি, কৃষি ও স্বাস্থ্য সংক্রান্ত সমসাময়িক সমস্যার বৈজ্ঞানিক সমাধান। এই ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীল চিন্তা ও ব্যবহারিক জ্ঞান বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। কল্যাণপুরে অনুষ্ঠিত হলো এমনই জেলা স্তরের শিশু বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী। বর্তমান সময়ে যখন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, তখন বিদ্যালয় স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গবেষণাধর্মী চিন্তাভাবনা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 শিক্ষাবর্ষের জেলা স্তরে শিশু বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো কল্যাণপুরে। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুদিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেবল একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, এই ধরনের উদ্যোগ হলো শিক্ষার্থীদের চিন্তা শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞানের বহিঃপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষার বাইরে গিয়ে হাতে কলমে শেখার সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে তোলে এই ধরনের উদ্ভাবনী কর্মসূচির মধ্য দিয়ে। আজও বলছি খুদে বিজ্ঞানীদের, স্টুডেন্টদের, ভয় পেও না গো, আশা নিয়ে থাকবে যে আমি একদিন এটা হব, আমি বিজ্ঞানী হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। পুরস্কার পাবো না, সে ফেইলিওর ইজ দি পিলার অফ সাকসেস। মানে ফেইল হতে হতেই কিন্তু সেখান থেকে উঠে আসতে হয়। দুনিয়ায় যত বড় বিজ্ঞানীরা, এরা কি বড় বড় ব্যবসায়িক গড়ের সন্তান? নট এট অল। আপনারা পড়বেন, আইনস্টাইনের জীবনী পড়ুন, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ুন। ভাববে না কখনো গরিব মা বাবার পরিবার থেকে আমি বিজ্ঞানী হতে পারবো না। দ্যাট ইজ রং। যত মহান ব্যক্তি গরিব পরিবার থেকে উঠে এসছে তার। এবং আমি যখন দেখি, আমি কিন্তু এইগুলো নিয়ে ভাবি অনেক সময় যে এই স্টুডেন্টদের করণীয় হোয়াট ইজ দেয়ার ডিউটি। পরিবেশ সংরক্ষণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত প্রজেক্টগুলির মাধ্যমে সমসাময়িক সামাজিক ও পরিবেশগত সমস্যার বৈজ্ঞানিক সমাধান তুলে ধরছে শিক্ষার্থীরা। এই ধরনের শিশু বৈজ্ঞানিক প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি দলগত কাজ, উপস্থাপনা দক্ষতা এবং যুক্তি নির্ভর চিন্তাভাবনা বিকাশে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের কাছেও এটি একটি বার্তা দেয়, আর তা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থায় কেবল নম্বর নয়, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব দক্ষতা হলো আসল সম্পদ। রিপোর্ট, নিউজ নাও। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে গত 22 ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো। ওই কর্মসূচির কারণে প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ তাদের। এই অবস্থায় আগামী 21শে জানুয়ারির মধ্যে দাবি নিয়ে বৈঠক না হলে আবারও জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে সংগঠনগুলো। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন জেএসি, জেএআরসি ও ডিআরএমসির নেতারা। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চাইলেও প্রশাসনের উদাসীনতার কারণে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তারা। 3 দফা দাবি আদায়ের গত 22 ডিসেম্বর
2025 3 তারিখে ঠিক এই আসাম আগরতলা রাস্তা অবরোধ করেছি। করার সময় ঠিক আমাদের এই যে সময় বিক্ষোভ আন্দোলনের ঠিক সময়ে সরকারের তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে এই 3 জন ব্যক্তি আমরা এখনো গিয়া আন্দোলনের মধ্যে গিয়া তাইনে আপনাদের উইথড্র করার জন্য, আন্দোলন প্রত্যাহার করার জন্য তাইনে উনি কে করেছিল এটা করেছে, মানে জিরিনিয়া মহকুমার শাসক এবং আরেকজন আসিল এখানে এসডিপিও সাহেব জিরিনিয়া, আরেকজন আছে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডেপুটি ডাইরেক্টর। উনি 3 জন গিয়ে আপনাদের অনুরোধ করেছে আপনারা যে 3 দফা দাবি আদায়ে আজকে যে আন্দোলন করেছি সে আন্দোলন আপনি প্রত্যাহার করবেন। আপনি যে আন্দোলনটা আজকে মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি আপনাদের আশ্বাস দিয়েছি, আপনারা যে আন্দোলন এই সেই দাবিগুলো নিয়ে উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং করার জন্য। তারপরে ঠিক আজকে আশ্বাস আরেকটা জিনিস আমি অনুরোধ করেছি, আজকে 7 তারিখ, আগামী 21 তারিখ অবধি 15 দিন আমি মিটিং, এই 15 দিনে পর্যন্ত এই মধ্যে আপনারা যদি মিটিং না ডাকে, যদি আপনার লগে আলোচনা না সামলাই, তাহলে তো আমরা আগামী এই 22 তারিখের পরে আবার প্রস্তুতি নিব এই বৃহত্তম আন্দোলন করার জন্য। এটাই হলো আজকে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।